ওকে, তো আজকে আমরা শুরু করব ম্যাথ সেকেন্ড পেপারের, এটা কয় নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার 8, স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। আর এরপরে আমাদের আছে গতিবিদ্যা বা ডাইনামিক্স, এটা আমরা পড়বো। তো এই দুটো চ্যাপ্টার পড়লে তো আমাদের ম্যাথ সেকেন্ড পেপার শেষ। আর এই চ্যাপ্টারটা আজকে আমাদের যেগুলো টপিক আছে এগুলো হচ্ছে ফিজিক্সের ভেক্টর। তো এই যে এই চ্যাপ্টারের আমাদের 8.1-এ যেগুলো আছে আমাদের পুরোটাই ভেক্টরের। তো আজকে আমরা যেগুলো পড়বো এগুলা আমরা অলরেডি ফিজিক্সে পড়ে আসছি ভেক্টর। তো এগুলাই আর কি এখানে। ওকে, তো আমরা পড়ি। আর এই চ্যাপ্টারটা এবং এর পরবর্তী যে চ্যাপ্টারটা সমতলে বস্তুকণার গতি বা গতিবিদ্যা, এই এই দুইটা চ্যাপ্টার হচ্ছে মূলত প্রমাণ নির্ভর আর কি। এই দুইটা চ্যাপ্টার থেকে যেগুলো সৃজনশীল আসবে সবগুলোতেই আমাদের প্রমাণ আসবে। তো এখানে আমাদের প্রমাণগুলা এখানে ভালো মতো শিখতে হবে। আচ্ছা, তো এই চ্যাপ্টারের আমরা যদি বইয়ের সিকোয়েন্স অনুযায়ী যদি পড়ি, তাহলে এখানে আচ্ছা, এখন এই চ্যাপ্টারের শুরুতে আছে বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া। এটা সম্পর্কে আমরা ফিজিক্সে খুবই ভালোভাবে জানি। তো এখন এটা নিয়ে আর আর বলার মতো কিছু নাই আর কি। এটা মানে ফিজিক্সে যে কনসেপ্ট, এইখানেও একই কনসেপ্ট, যে একটা বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বস্তুটাও আমাদের প্রয়োগকৃত বল যে প্রয়োগ করবে তার উপর উল্টো দিকে একটা সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে আর কি। মানে আমাদের প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে এইটা। এরপরে এখানে আছে আমাদের বিভিন্ন প্রকারের বল। তো এখন বিভিন্ন প্রকার বলের মধ্যে যেমন টান বল আছে, ঘর্ষণ বল আছে, আকর্ষণ বল আছে, বিকর্ষণ বল আছে, মহাকর্ষ বল আছে। এগুলা সম্পর্কে আমরা অলরেডি জানি। তো এখন এইসব বল নিয়ে এখানে ম্যাথ নাই, বাট এখানে জাস্ট মানে থিওরিতে আর কি আছে। তো আমরা যেহেতু এগুলা জানি, আমরা এগুলা নিয়ে আর এখানে এখানে পড়বো না। ওকে, তো এখন এই চ্যাপ্টারে আমাদের যেগুলো সূত্র, সেগুলা ভেক্টরেরই সূত্র, সামান্তরিক সূত্র, সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধি, তারপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এগুলাই আর কি এখানে আছে। ওকে, তারপরও আমরা এখানে সূত্রগুলা লিখে দিই বাস। তা আমাদের এখানে প্রথম সূত্রটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। আমরা তো এটা জানি, বা এটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র এইটার আহ, যেটা মানে বর্ণনা, এটা আমাদের ফিজিক্সও লাগবে, এই চ্যাপ্টারেও লাগবে। বাট এটা এটা কখনোই ম্যাথের ক নম্বরে এটা আসবে না, এটা আসলে ফিজিক্সই আসবে। বাট তারপর এটা জেনে রাখবে। এখন সামান্তরিক সূত্র আমাদের কি বলে? যদি আচ্ছা, তাহলে এটা আগে আঁকাই নিই। এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী যদি দুইটা ভেক্টর অথবা বল একটি নির্দিষ্ট বিন্দু, যেমন এই বিন্দুটা আমরা যদি নাম দেই এ বিন্দু, তাহলে এখানে দুইটা বল পি এবং কিউ সামান্তরিকের একটি নির্দিষ্ট বিন্দু ও থেকে দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল। এইখানে একটা সন্নিহিত বাহু হচ্ছে এ বি, আর একটা সন্নিহিত বাহু হচ্ছে এ সি। তো এবি এবং এসি দুইটা সন্নিহিত বাহু, তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী সামান্তরিকের কোনো নির্দিষ্ট বাহু থেকে দুইটা সন্নিহিত, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা বল ক্রিয়া করলে ওই দুইটা বলের লব্ধি কোণ বরাবর এই কাজ করবে উক্ত বিন্দু থেকে
আমরা সামান্তরিকে যে এই কর্ণটা আঁকতে পারবো ওই কর্ণ বরাবর, এইটাই তো ছিল। এগুলো মনে আছে? হুম। এগুলো মনে নাই ভেক্টর থেকে? আছে মনে। ওকে, তাহলে এটা আমি আর এটার ব্যাখ্যাটা লিখে দিলাম না, কারণ এটা আমাদের ম্যাথের ক নম্বরে আসবে না। এটা যখন ভেক্টর ডিভিশন দিবা এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা যদি পি এবং কিউ কে আমরা যদি ভেক্টর ফরম্যাটে লিখি, তাহলে আর সমান কি, আর হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি, তাহলে ভেক্টর আকারে লিখলে আমরা এদেরকে কিভাবে লিখতে পারবো? আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, এখন এইখানে সামান্তরিক সূত্রের প্রমাণটা কি দেখবো? এটা যদিও আসে না। আচ্ছা, এখানে সামান্তরিক সূত্রের প্রমাণটা আমাদের লাগবে না। আর এই কোণটা যদি হয় আমাদের, এখানে টোটাল কোণটা যদি আলফা হয়, তাহলে আর সমান কি হবে বলো তো? এটা কি হবে বলো? বলো। √/p² + q² + 2pq cos alpha। হ্যাঁ, এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos alpha। ওকে, এইটার প্রমাণ তো আমরা ভেক্টরে সম্ভবত পড়ছিলাম, এটা নোট খাতায় এটা আছে, ওইটা ওইখান থেকে দেখে নিও। বাট এইটা এই সামান্তরিক সূত্রের প্রমাণ এটা কোথাও আসবে না। আর এদের এদের মধ্যবর্তী কোণ যদি আমরা একটা এখানে ধরে নিই, এখানে থিটা, তাহলে এখানে বল দুটির মধ্যবর্তী কোণ, এটা সূত্র কি? tan θ = u sin θ/p + q cos θ। না, এখানে পি এর সাথে কোণ, তাহলে পি থাকবে এখানে, এখানে হবে কিউ কস থিটা, সরি কস আলফা, আর এইখানে হবে কিউ সাইন আলফা। ওকে, এইগুলোর আমাদের প্রমাণ আছে তো। এখন আমাদের প্রমাণ শিখে লাভ নাই, তো আমরা এই জন্য প্রমাণ শিখবো না। এবং আমরা ভেক্টরের প্রমাণ শিখছিলাম। ওকে, ইয়েস। তাহলে এখানে আছে সিদ্ধান্ত সমূহ। আচ্ছা, তাহলে এখানে কিছু আমাদের অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত গুলাও আমরা জানি, জাস্ট এইখানে এগুলা মানে থিওরি আকারে লিখে দিছে আর কি, তাই এগুলো পড়া। আচ্ছা, আমরা তো ভেক্টর থেকে পড়ছি। আচ্ছা, এটা বলো, এখানে আমাদের প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে যদি দুইটা বল সমান এবং বিপরীতমুখী হয় তাহলে লব্ধি কত হবে?
এই দুইটার যোগফল। সমান এবং বিপরীতমুখী হলে সে লব্ধি যোগফল হবে। না না, বিয়োগফল। আচ্ছা, বিয়োগফল হবে। তারপরে সমান এবং বিপরীতমুখী হলে লব্ধি কি হবে, যদি বল দুইটা সমান এবং বিপরীতমুখী হয়? এটা বুঝতেছো না? তাই বিপরীতমুখী হলে লব্ধি কি হয় দুইটা ভেক্টরের? জিরো। বিপরীতমুখী হলে তো জিরো হবে না। বিপরীতমুখী হলে লব্ধি হবে বিয়োগফল, আর সমান জন্য জিরো। এখন যেহেতু এখানে দুইটা ভেক্টর সমান, তাহলে হচ্ছে জিরো। ওকে। আচ্ছা, এরপরে এরপরে এখানে কি বলছে? যখন পি এবং কিউ বল দেয় একই রেখায় ক্রিয়াশীল, মান সমান অথবা অসমান উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে দুই ধরনের অবস্থা হতে পারে। একটি হলো তাদের দিক একই, অপরটি হলো দিক ভিন্ন। দিক একই হলে আচ্ছা, বইয়ে এত এত জটিল করে লিখছে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের আহ দ্বিতীয় যেটা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে যদি বল দুইটা একই রেখায় ক্রিয়াশীল থাকে। আচ্ছা, এখন এখানে একই রেখায় এই ক্রিয়াশীল থাকার আবার দুইটা কেস এখানে দেখাইছে আমাদের বইয়ে। একটা হচ্ছে দুইটা বলই সেম ডিরেকশনে একই দিক বরাবর আছে, আর একটা কেস হচ্ছে একই দিক বরাবর একটা বল এই দিকে, আর একটা বল হচ্ছে এই দিকে। তাহলে যদি একই দিক বরাবর হয় তাহলে লব্ধি কি হবে? যোগফল পি প্লাস কিউ। হ্যাঁ, এগুলা সবগুলো হবে পি প্লাস কিউ। তাহলে আর বিপরীত হলে তো আমরা এটা তো দেখলাম। ওকে। এরপরে 3 নম্বরটা। আচ্ছা, এরপরে বলছে যে একটি বল আরেকটির উপর লম্ব হলে, এগুলা এমনিতে বইয়ে হুদাই দিয়ে রাখছে, কারণ এগুলা আমাদের মেইন সূত্রে দিলে এগুলো এমনি আসে। একটি বল আরেকটির উপর লম্ব হলে, একটা বল যদি আরেকটার উপর লম্ব হয়, তাহলে আলফা এখানে কত হবে? জিরো। জিরো কেমন? ই বাবা। 90 লিখবো। আচ্ছা, তো আমাদের যেটা লব্ধি সূত্র, এখানে কজ আলফা আছে। যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে 2 পি কিউ কজ আলফা, ওই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে আর হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা।
তারপরে এখানে আমাদের বলছে পি এবং কিউ যদি সমান হয়, ওকে, তো পি কিউ যদি সমান হয়, আচ্ছা আমরা এটা একটু দেখি। পি কিউ সমান হলে এটা হচ্ছে পি স্কোয়ার 2p ইন্টু পি কজ আলফা। তাহলে এখানে হবে 2p স্কোয়ার, এইখানেও 2p স্কোয়ার, এইখানে কজ আলফা। তাহলে এখানে 2p স্কোয়ার এখান থেকে কমন নিলে এটা হবে 1 প্লাস কজ আলফা। আচ্ছা, এখান থেকে 2p স্কোয়ার 1 প্লাস কজ আলফা সূত্র কি হবে বলো তো? 2 cos square alpha. 1 প্লাস কজ আলফা সূত্র 2 কজ স্কোয়ার আলফা হবে। এটা হচ্ছে 1 প্লাস কস 2 আলফা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা। তাহলে যদি শুধুমাত্র 1 প্লাস কজ আলফা থাকে, এটা কি হবে? এটাকে তো এইভাবে লেখা যায়। তাহলে এটা হবে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। ওকে, তাহলে এখানে 2 to 4, 4 এর উপর রুট ওভার দিলে 2, পি এর উপর পি স্কোয়ার এর উপর রুট ওভার দিলে পি, আর এখানে কজ স্কোয়ার আলফা বাই 2 আছে, তাহলে এখানে হবে কজ আলফা বাই 2। এখন পি কিউ এখানে যেহেতু সমান, তাহলে এটাকে 2p এর জায়গায় কিউ লেখা যায় কজ আলফা বাই 2। যদি পি কিউ সমান হয়, তাহলে আমরা লব্ধির সূত্র ডিরেক্ট এইটা ব্যবহার করতে পারবো। ওকে, এখানে আমাদের আরো একটা মনে রাখতে হবে। তাহলে আমরা জানি ট্যান থিটার সূত্র। এখানে পি এর সাথে কোণ, তাহলে পি প্লাস কিউ, এখানে কজ আলফা, আর এইখানে আছে কিউ সাইন আলফা। যেহেতু এখানে আমাদের পি কিউ সেম, তাহলে আমরা যদি এখানে কিউ লিখি, এইটাও হচ্ছে কিউ, এখানে কজ আলফা, আর এইখানে আসছে কিউ সাইন আলফা। তাহলে কিউ লব এবং হর থেকে কমন নিয়ে বাদ দেওয়া যায়। এইখানে থাকে সাইন আলফা, এইখানে থাকে 1 প্লাস কজ আলফা। তো সাইন আলফার জায়গায় আমরা যদি sin 2 আলফার সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা হবে 2 sin আলফা বাই 2, এবং এটা হচ্ছে কজ আলফা বাই 2। আর 1 প্লাস কজ আলফা তো আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে 2 বাদ, কজ আলফা বাই 2 একটা বাদ, তাহলে এখানে থাকে sin আলফা বাই 2 ডিভাইড বাই কজ আলফা বাই 2, মানে tan আলফা বাই 2। তাহলে টেন থিটা সমান যদি tan আলফা বাই 2 হয়, তাহলে এখানে থিটা সমান হবে আলফা বাই 2। এখন এটা তো আমরা পড়ছিলাম যে এটা দ্বারা বোঝায় যদি দুইটা ভেক্টর এখানে আমাদের ক্রিয়াশীল হয়, এবং দুইটা ভেক্টর যদি সমান হয়, তাহলে লব্ধি অবশ্যই তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড বরাবর কাজ করবে, অর্থাৎ লব্ধি এদের মধ্যবর্তী কোণের ঠিক মাঝ বরাবর কাজ করবে। ওকে, তাহলে এটা হচ্ছে থিটা, আর পুরোটা যদি আলফা হয়, তাহলে এখানে আমাদের থিটা হচ্ছে আলফা বাই 2, মানে মধ্যবর্তী কোণের অর্ধেক দিয়ে লব্ধিটা এখানে কাজ করবে। Okay, আর এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা যদি দুইটা বলকে একই পরিমাণে হ্রাস অথবা বৃদ্ধি করি, তাহলে এখানে কিন্তু লব্ধির মান চেঞ্জ হবে। কারণ যদি এখানে ধরো যে আমাদের বল পি, এটা কিউ, আমরা পি এর সাথে 10 যোগ করলাম, কিউ এর সাথে 10 যোগ করলাম, তাহলে তো বলের মান তো বেড়ে যাবে। তো বলের মান যদি বেড়ে যায় অথবা কমে যায়, লব্ধির মান তো অবশ্যই বাড়বে অথবা কমবে, কিন্তু লব্ধির দিকের কোনো পরিবর্তন হবে না। এটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। আচ্ছা, এটা কিভাবে হয়, যেমন পি কে আমরা যদি বৃদ্ধি করে 10p করি, তাহলে আমাদের কিউ কেও বৃদ্ধি করে এখানে কি করতে হবে, 10q। তার মানে এখানে আমাদের বৃদ্ধি করলে একই হারে বৃদ্ধি অথবা হ্রাস করলেও একই হারে হ্রাস। তাহলে এখন এখানে কি হবে, টেন থিটা সমান কি, টেন থিটা সমান হচ্ছে এখানে পি এর জায়গায় 10p, এখানে হচ্ছে 10q, মানে আমাদের নতুন বল ইন্টু কজ আলফা, এখানে হচ্ছে 10q সাইন আলফা। এখন লব এবং হর থেকে 10 কমন নিয়ে বাদ দেওয়া যায়, তাহলে এখানে থাকে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমাদের এখানে বৃদ্ধিকৃত অথবা হ্রাসকৃত বলগুলো আমরা যদি এখানে বসাই, তাহলে সেই ক্ষেত্রেও টেন থিটার যেটা মান আসবে, আর এটা তো আমাদের এই পূর্ববর্তী মান, তাহলে এই দুই ক্ষেত্রে মানটা সমানই হয়, এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এখন আমরা এই যতগুলা অনুসিদ্ধান্ত পড়লাম, এর এই 4 নম্বর পর্যন্ত তো আমরা জানি আগে থেকেই। এইটা একটু অবশ্যই মনে রাখতে হবে, এটা আমাদের লাগবে ম্যাথ করার সময়। ওকে, আর 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 হচ্ছে যে আমাদের এখানে যেগুলো আছে ত্রিভুজ সূত্র তো জানো, এই ত্রিভুজ সূত্র মনে আছে? এদের মনে নাই? না, কি জানি। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই ত্রিভুজ সূত্র ছিল এটা, এই বরাবর এবং এই বরাবর একটা ভেক্টর যদি কাজ করে, আমরা কি এটার নাম দিই এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, এখানে ত্রিভুজ সূত্র এগুলোর বিবৃতি আসবে মেইনলি ফিজিক্সে, মানে ভেক্টর চ্যাপ্টারে, এগুলো এখানে বিবৃতি আসবে না। তারপর এটা বলি, এখানে আমাদের একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুইটা ভেক্টর যদি কাজ করে, একই ক্রমে বলতে এ এইখানে যেই দিকে, যে ডিরেকশন এখানে ক্রিয়াশীল, বি এর এখানে ডিরেকশন কিন্তু সেম। আচ্ছা, এখানে আমাদের মনে হইতে পারে এ এখানে ক্রিয়াশীল ভূমি বরাবর, কিন্তু বি ক্রিয়াশীল লম্ব বরাবর। তাহলে এটার ডিরেকশন এখানে মূলত ডিরেকশন, এটা হচ্ছে ক্রম। ক্রম বলতে এরা যদি একই বরাবর, এই দিক বরাবর যদি কাজ করে, তাহলে এটা হচ্ছে একই ক্রম। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একই ক্রম চিন্তা করি, তাহলে
এইটা এইদিকে, তারপর এইটা গিয়ে এইদিকে, এইটা গিয়ে এইদিকে, এগুলো আছে একই ক্রম, অথবা আবার এইটাও একই ক্রম হইতে পারে, যে এইটা এইদিকে তাহলে এর জন্য একই ক্রম, এটা হবে এইদিকে তাহলে এর জন্য সেম ক্রম হবে এটা এইদিকে, এটা বুঝছো? হুম, বুঝছি। এইগুলো হচ্ছে একই ক্রম এখানে প্রকাশ করে। তো এইখানে মেইনলি ডিরেকশন টার্মটা এখানে আসে না, এখানে ক্রম আসে আর কি। তাহলে এইখানে আমাদের একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুতে দুইটা ভেক্টর একই ক্রমে এখানে ক্রিয়াশীল, তাহলে ওই ত্রিভুজের এখানে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, তাহলে এ বি এর ক্রম যেই দিকে, এ বি এর জন্য বিপরীত ক্রম এই কোনটা হবে? বিপরীত ক্রম হবে এইটা। এ বি এর জন্য বিপরীত ক্রম হচ্ছে এইটা। তাহলে এই ত্রিভুজের এই তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করে। তাহলে এখানে সি সমান হবে এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। আচ্ছা দাঁড়াও, আমরা যদি এখান থেকে একটা প্র্যাকটিস করি। আচ্ছা, এখন এই ত্রিভুজ থেকে এন সমান কি এটা বের করতে দেখি। এটা বের করো। এটা হচ্ছে এল মাইনাস এম। এল মাইনাস এম, এল সমান হবে এম প্লাস এন, তাহলে হ্যাঁ, এখানে এল সমান হবে এম প্লাস এন, তাহলে আমরা এখান থেকে এন সমান বলতে পারি এল মাইনাস এন। এগুলো কিন্তু এমসিকিউ তে এগুলো আসবে, এবং আসলে এগুলোতে এই ভেক্টর ফর্ম থাকবে আর কি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আচ্ছা, তাহলে এখানে আমাদের ত্রিভুজ সূত্র দিয়ে আমাদের আরেকটা সূত্র আসে, এটা হচ্ছে বহুভুজ সূত্র। এইগুলো দিয়ে আমাদের যদিও কোনো ম্যাথ করা লাগবে না, তবে ত্রিভুজ সূত্রটা লাগবে, বহুভুজ সূত্র লাগবে না আর কি। তো এখানে বহুভুজ সূত্রটা এই যে এখানে কিরকম। ওকে, এইটা আমাদের একটা বহুভুজ। তাহলে এই বহুভুজে আমরা যদি এখানে চিন্তা করি, এই দিক বরাবর এ ভেক্টর ক্রিয়াশীল, এই দিক বরাবর বি ভেক্টর ক্রিয়াশীল, এদিক বরাবর সি, এদিক বরাবর ডি, এদিক বরাবর হচ্ছে ই। আচ্ছা, এটা আপাতত থাক। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের চাইলে আমরা এখানে অনেকগুলো ত্রিভুজ এখানে বিবেচনা করতে পারি, যেমন আচ্ছা দাঁড়াও,
এইখানে আমাদের এটা একটা এখানে ত্রিভুজ হবে। আচ্ছা, এটা যদি একটা ত্রিভুজ হয়, আচ্ছা না, আগে এটা না হবে, আগে তো আমাদের নিতে হবে এটা। হ্যাঁ, আগে আমাদের এখানে নেওয়া লাগবে এটা। তো এখন এখানে তুমি প্রথম এই যে ত্রিভুজটা এখানে এই চিন্তা করো, আমরা এটার একটা নাম দেই পি। আচ্ছা, এখন এই যে এখানে প্রথম এই ত্রিভুজটা এটা দেখে এই বলতো যে পি এর ডিরেকশন এখানে কোন দিকে হওয়া উচিত? উপরের দিকে। হ্যাঁ, এটা হবে এই দিকে। কারণ এ বি যদি এখানে একই ক্রমে এখানে ক্রিয়াশীল, তাহলে পি কে অবশ্যই এ বি এর সাথে এখানে বিপরীত ক্রমে এই ক্রিয়াশীল হইতে হবে। তাহলে এখানে আমাদের পি দ্বারা এখানে কি বোঝায়? পি সমান হবে এ প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা যখন পি ভেক্টর নিলাম, তাহলে আমাদের এখান থেকে পি ভেক্টর হচ্ছে এ বি এর লব্ধি, তাহলে আমরা যখন পি নিব তখন এ বি আমাদের হিসাবের বাইরে চলে যাবে। আচ্ছা, এখন এখন আমরা আবার এই ত্রিভুজটা কল্পনা করি। এখন এখানে তুমি দ্বিতীয় ত্রিভুজটা এখানে চিন্তা করো। তাহলে আমাদের এখানে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে পি হচ্ছে একটা বাহু, সি হচ্ছে একটা বাহু, তাহলে পি এবং সি এর এইখানে এরা কিন্তু একই ক্রমে আছে। তাহলে এই বাহুটাকে আমরা যদি আর এখানে নামকরণ করি, এইটার ডিরেকশন কোন দিকে হবে? এটা উপরের দিকে। হ্যাঁ, এইটাও হবে পি এবং সি এর এটা বিপরীত ক্রমে, তাহলে এটাও হবে এইদিকে। তাহলে আর সমান আমরা এখানে কি লিখতে পারি? আর সমান লিখতে পারি পি প্লাস সি। ওকে, তাহলে পি সমান হচ্ছে এ বি প্লাস সি। তাহলে আমরা যখন আর নিলাম তখন আর এর নিচের যেগুলা বাহু আছে এ বি সি এগুলা বাদ। আচ্ছা, এখন আমাদের এই ত্রিভুজটা আমরা যদি চিন্তা করি, পরবর্তী এই যে ত্রিভুজটা এইটা, এই বাহুটার নাম যদি এস দেই, তাহলে এস বাহুর ক্ষেত্রে দেখো আর এবং ডি এরা কিন্তু একই ক্রমে কিন্তু এখানে ক্রিয়াশীল। আর এবং ডি এই দিকে এবং এই দিকে একই ক্রমে এখানে ক্রিয়াশীল, তাহলে এস এর এখানে ডিরেকশনও হবে এই দিকে। তাহলে এস সমান আমরা এখানে কি লিখতে পারবো? এস সমান লিখতে পারবো আর প্লাস ডি। তাহলে এটা হচ্ছে এ বি সি ডি। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো, এই যে এস এবং ই তারা কিন্তু আবার একই ক্রমে ক্রিয়াশীল। তাহলে আমরা যদি এখানে চতুর্ভুজটা এখানে কল্পনা করি, তাহলে এই বাহুটাকে যদি আমরা টি দেই, তাহলে এইটার আমাদের ডিরেকশন হওয়া উচিত এইদিকে। তাহলে এখানে টি সমান কি হবে? টি সমান হবে এস প্লাস ই। তাহলে এস এর মান হচ্ছে এ বি সি ডি আর শেষে গিয়ে ই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এই যে একটা বহুভুজের মধ্যে আমরা যখন এখানে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে এখানে কি এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা বহুভুজের প্রথম বাহু এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, এখানে সকল বাহুগুলা কিন্তু একই ক্রমে এখানে ক্রিয়াশীল ছিল। আর একবারে যেটা শেষ বাহু একটা বহুভুজের, এই বাহুটা আমাদের এই যে প্রথম বাহুগুলার সকলের জন্য কিন্তু বিপরীত এখানে ক্রমে আছে, এ বি সি ডি ই একই ক্রমে। এবং শেষ বাহুটা কিন্তু এখানে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করলে দেখা যায় যে এটা অবশ্যই বিপরীত ক্রমে আসতে হবে। তাহলে বহুভুজ সূত্র হচ্ছে আমাদের এইটা, যে একটা বহুভুজের আমাদের প্রথমোক্ত এখানে বাহুগুলো যে ক্রমে ক্রিয়াশীল, শেষ বাহুটা তার বিপরীত ক্রমে ক্রিয়াশীল থেকে
এখানে প্রথমোক্ত সকল ভেক্টরের লব্ধি প্রকাশ করে। এই যে আমাদের শেষ বাহুটা টি, এটা এটা কার কার লব্ধি প্রকাশ করে? এই যে এইখানে প্রথমোক্ত সকল বাহু এ বি সি ডি ই সবার লব্ধি প্রকাশ করে, এটা বুঝছো? বুঝছি। ওকে। এরপরে আমাদের যেটা আছে বলের উপাংশ, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, উপাংশ বলতে এখানে যেটা বোঝা, আমরা ভেক্টরে মেইনলি আমরা করছি লম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ, কিন্তু আহ উপাংশ একটা বলের জন্য কিন্তু অসংখ্য উপাংশ হইতে পারে। শুধু লম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ, এইটা জাস্ট আমাদের ম্যাথ করার সুবিধার্থে, বা এই দুইটাকে বলা হয় লম্ব উপাংশ। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ, এই দুইটাকে বলা হয় পরস্পরের লম্ব উপাংশ। কিন্তু একটা বলের জন্য উপাংশ আঁকলে হাজার হাজার উপাংশ আঁকা যাবে। তো যদি এমসিকিউ তে এটা দেখবা এই চ্যাপ্টার অথবা ভেক্টরে, যে একটি বলের কয়টা উপাংশ সম্ভব, এটা কিন্তু অ্যান্সার হবে অসংখ্য। এটার অ্যান্সার হচ্ছে অসংখ্য, কারণ এই যে শুধুমাত্র উলম্ব উপাংশ অথবা আণবিক উপাংশ এটা না, একটা বলে চাইলে অনেকগুলো উপাংশ আঁকা সম্ভব। তবে এটা হচ্ছে যে একটা বস্তুর উপর এইখানে এখানে ধরো যে অনেকগুলা বল এখানে ক্রিয়াশীল, 5-7টা বল এখানে ক্রিয়াশীল। তাহলে এই বস্তুটার উপর এখানে 5টা বল এখানে ক্রিয়াশীল। তাহলে এই 5টা বল একত্রে এই বস্তুটার উপর যে পরিমাণ প্রভাব সৃষ্টি করবে, আর একটা বল এই বস্তুর উপর ক্রিয়া করে যদি একই প্রভাব সৃষ্টি করে, মানে এখানে 5টা বলের জন্য এই বস্তুর ত্বরণ যা হবে, একটা বলের জন্য ত্বরণ যদি তাই হয়, তাহলে আমরা এই যে প্রথমোক্ত 5টা বলকে এই বলটার উপাংশ বলতে পারবো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে।